নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন সন্তোষ প্রণীত শেষ নমস্কার। বুলা চটকালো তার পাপড়ি, ছড়িয়ে দিল বিছানার চাদরে। খুব জহরির গলায় বলল, তুই বদলে গেছিস অনেক। আমার কিন্তু সব শোনা হলো না বুলা। টেনে এনেছো অথচ সেই থেকে খালি বাজে কথা বলছো। তুমি তুমি বদলে তুমিও। মেয়েরা বদলায় তাড়াতাড়ি, বুলা বলল। ফের সোজা হয়ে বসে ঢেকে ঢুকে বসার ভঙ্গি করল। এই, ওভাবে তাকাবে না বলছি, তাকালে চোখ গেলে দেবো। আর কবছর আগে হলে তোর নাক টিপে দুধ গেলে দিতাম। খোলাখুলি সব লিখছি বলে যত বড়াই করেই না থাকি, তবু মা, কিভাবে তাকাচ্ছিলাম তোমাকে খুলে লেখা যাবে না। কিভাবে তাকাচ্ছিলাম, কিংবা বুলা তাকাতে দিচ্ছিল। একটু পরে হাই তুলল সে। যাই, গা ধুয়ে আসি বলে উঠে গেল। তুই যেন পালাসনি। কি খাবি, চা না আর কিছু? আমি আর যাবো আর আসবো, বড় জোর 10 মিনিট। গা ঘিনঘিন করছে, গুলিয়ে উঠছে বড্ড। মাকে বরং পাঠিয়ে দিচ্ছি। মা? তোমার মা বুলা? লীলা মাসি? তিনিও কি এখানে থাকেন? বেরিয়ে যেতে যেতে বুলা ঘাড় ফিরিয়ে বলল, মা আর মেয়ে দেখছো তো, আবার একসঙ্গে মিলেছি। দেখছি। ঘড়ির দুটো কাঁটার যে সম্পর্ক, বিশেষ দুটি মানুষের সম্পর্কেও মাঝে মাঝে দেখা যায় কতকটা তাই। ছেড়ে ছেড়ে যায়, আবার ঘুরে এসে ওকে জড়িয়ে ধরে। বুলা আর তার মার ব্যাপারটাও তাই কি না ভাবছিলাম। একসঙ্গে মিলেছি না একসঙ্গে মিশেছি, বুলার ছড়ি দিয়ে যাওয়া কথাটার তাৎপর্য কি দেখছি কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে। মিলিনি, মিথ্যে কথা। লীলামাসির গলা বাজছে ঢং ঢং করে। ওই পর্যন্ত বলতে পারো আমি ওর এখানে আছি। আছি উপায় নেই বলে। ওটা ওর বাড়ি মাসিমা, মানে বুলারই তো। ও ভাড়া দিচ্ছে, কিংবা ওর হয়ে কেউ দিয়ে দিচ্ছে। রাগে লীলামাসির মুখ আরো বড় দেখাচ্ছে, সম্প্রসারিত ভাবার্থের মতো। বেশ কিছুকাল পরে ওকে দেখছি তো, মুখের সেই লম্বা ডিমেল ছাঁদটা একেবারেই নেই। পুরনো খাদ মাটিতে বুঝে আমার মতো চাপ চাপ মাংসে ভরে গিয়ে মুখটা গোলাকৃতি দেখাচ্ছে। আগে লীলামাসির চাউনিটাও ছিল যেন অন্যরকম। বলো তো ঠিক কীরকম? ঠিক ঠিক মনে পড়ছে, খিদে পেলেই যেমন খিনখিনে দেখায়, কতকটা সেই রকম। কখনো কখনো সেই চোখে উনি অন্য ভাবও আনতেন। চোখ দুটো এখন বেশ অনেকটা নিচে। কুয়োতে দড়ি বাঁধা বালতি খানিকটা নেমে আরও নামবে কি না সেই অপেক্ষায় আছে। বয়স, এর কি বয়স আমি ভাবছিলাম। তার ব্যবহার আচার দেখছিলাম। বুলাকে বদলে দিলে কে মোটে এই কয় বছরে? বয়স চমৎকার একটা সাজির মতো করে সাজিয়ে দিল। আবার তীরের মতো তীক্ষ্ণ লীলামাসিকে যেমন থপথপে কে করে দিল। তিনি বসেছেন গোটা চেয়ারটা জুড়ে। দেবার নাম করে কে তার অনেকখানি, ঠিক কী জিনিস জানি না, কিন্তু অনেকখানি কেড়ে নিল। কে? কে? সেও ওই বয়সী তো। একজনকে যে দেয় অন্যজনের কাছ থেকে কেড়ে নেয়। একই মালিক একদলকে বহাল করেছে, ছাঁটাই করছে অন্য দলকে। কেউ ভীষণ নিষ্ঠুর হয়ে লাথি মারল একটা কুকুরকে, অথচ আর একটাকে তুলে তুলে নিল। সময়ই সেই পক্ষপাতী নীতি। লীলামাসিকে দেখে বেশ বুঝতে পারছিলাম, নিজেদের আমরা সর্বদা দেখি না তো, অথবা একটানা দেখি বলে তফাতটা টের পাই না। চমকে উঠি অনেকদিন পরে পরে একজনকে দেখতে পেয়ে। দিন, মাস, বছর। বছর মানে একটা সময় শুধু পাওয়া, আর একটা সময় খালি হারানো, ফুরিয়ে যাওয়া। 29 পর্ব। এখানে চেয়ারে বসে আছেন নীলামাসি, সামনের দিকে একটু ঝুঁকে, হাত দুটি কোলের ওপর বিন্যাস করা। কোথায় সেই টান টান সোজা ভাব, উদ্ধত গ্রীবা, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্রমাগত চাওয়াকে ছড়িয়ে দেওয়া। আমি সেই লীলামাসিকে কোনোখানে খুঁজে পাচ্ছিলাম না। কোলে রাখা হাতের আঙুলে আর একটা আঙুল ওঠাপড়া করছিল তার। জপ করছেন? নখ করছেন?
ঠিক বোঝা যাচ্ছিল না। আবার সেই অলৌকিক ব্যাপার ঘটল। আমার চেনা চরিত্রগুলোকে দিয়ে জীবনে যা বারবার ঘটতে দেখেছি, যাকে একভাবে দেখিয়ে রেখে একটা ধারণা রপ্ত করে নিয়েছি, ধরেই নিয়েছি একে আমি চিনি, সে হঠাৎ তার মুখের দিকে অন্য একটা দিক ফিরিয়ে একেবারে সব হিসাব ভুল করে দিল। তাছাড়া যাকে বলছি অলৌকিক, একজনের মুখে অভাবিত আরেকজনের ছায়া পড়েছে। যেমন নীলাবাসীর মধ্যে সেই সময়টাতে দেখতে পাচ্ছিলাম তোমাকে, সেই বিষাদে বিরাট বিরাট হয়ে যাওয়া প্রতিমা। জানি এই ছায়া স্থায়ী নয়, এই চিহ্ন থাকবে না, তবু মুছছে না ততক্ষণ দৃষ্টিকে আতুর করে রাখে। লীলামাসি উঠলেন, বন পাখাটা সুইচ বোর্ডে হাত দিয়ে সেটার গতি কমালেন, বাড়ালেন একবার। আসলে বোঝা যায় উনি চঞ্চল, কোথাও অস্থির, হয়তোবা আমার হঠাৎ এসে পড়াতে কুণ্ঠিত, অপ্রস্তুত বুঝিবা, অথবা সেই উনি আর এই উনি নিজের এই পরিবর্তিত রূপ দেখতে পাচ্ছেন আমার চোখের আয়নায়, তাই উঠে যাচ্ছেন একবার, ফের বসছেন। নইলে ওই ফ্যানের বনবন বাড়ানো কমানোটা আসলে কিছু না। বুলার সঙ্গে দেখা হলো কোথায়? বললাম থিয়েটারে। এক থিয়েটারে, ক্লাবের মহলায়। কি বই? আমাকে উনি জিজ্ঞাসা করলেন একবার, অথচ নামটা যখন বললাম তখন শুনলেন না, কি শুনতে পেলেন না, অন্যমনস্ক হয়ে গেছেন। নিজেই বললেন একটু পর, হ্যাঁ ওর তো আজকাল বেশ নাম ডাক আসে নানা জায়গা থেকে, ট্যাক্সি হয়ে গিয়েছে। এই কথাটাই কি অন্যভাবে বলতে চাইল লীলামাসিমা? মাঝখান দিয়ে তত্তর করে সময় বয়ে যাচ্ছে, দুজনে বসে আছি দু পাশে, মাঝে মাঝে কথা থাকছে না। বুলা এলো না কেন এখনো? 10 মিনিট বলছিল, না 15? যতই হোক নিশ্চয়ই পেরিয়ে গেছে এতক্ষণে। এক একটা মিনিট এক একটা সময় যেন শোলা কিংবা পাখির পালক হাওয়ায় ওড়ে, কখনো বা প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে পাথরের টুকরো যা দিয়ে মেয়েরা মালা গাঁথে। কিন্তু বলবো, কিন্তু কি বলা উচিত ঠিক করতে না পেরে একবার বললাম, আপনার সেই গানের স্কুলটা নেই বুঝি মাসিমা? বললাম খানিক ইতস্তত করে। গানের স্কুল? গানের স্কুল? উনি মাথা নেড়ে চলেছেন, কথাটা ঠিক যেন অর্থ বুঝছেন না। কিসের স্কুল বললে? গানের, তাই না? ছিল বুঝি? ও হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু নেই তো, উঠে গেছে। না না না, হঠাৎ তীব্রভাবে বলে উঠলেন তিনি, তুমি ভুল বলছো, কোনো দিন ছিল না। বুলা বলতো যে, মিথ্যে কথা বলতো। আমার মেয়ে কি সাংঘাতিক, তুমি তার কতটুকু জানো? পা মচকে পড়লে যেভাবে লোকে যে কোনো রকমে উঠতে চেষ্টা করে, আমিও তখন তাই করছি। তাই বলে ওই যে বুলা বলতো প্লে, না, ওসব কিছুই নেই। তিনি আবার গম্ভীর হয়ে গেলেন মানে দূরে চলে গেলেন। ও একটা অদ্ভুত ব্যাপার, তোমরা তোমাদের কালেও নিশ্চয় লক্ষ্য করেছ, যারা ধরো এক আসরে আছে, হাসি মস্করা চলছে, তারা কাছাকাছি আছে, কিন্তু সেই যেই কেউ চুপ করে গেল, যেই সঙ্গে সঙ্গে সুদূর হয়ে গেল, কথা থামলেই পরস্পর বলে কিছু থাকে না, সবাই পর পর। বুলা আপনার গুণ পেয়েছে, মানে পাট টাট করার আর কি। আমি মরিয়া হয়ে বললাম, আমি তোদলামি করলাম। বুলা আমাকে ছাড়িয়েছে, তিনি সংক্ষেপ করে বললেন। আরও খানিক সময় যেতে লীলামাসি, তখন আর বিষণ্ণ বলা যায় না তাকে, গম্ভীর নন ঠিক, বরং উদাস কিছুটা। শেষ মাঘের হাওয়ায় হিমটিম শুকিয়ে গিয়ে যে ঔদাস্য থাকে, বললেন আস্তে আস্তে, তারপর কেমন আছো তোমরা? মা বাবা ভালো, সবাই ভালো তো? যেন এতক্ষণে খেয়াল হয়েছে তার, এতক্ষণ ধরে কথা বলছি অথচ জরুরি খবরাখবরগুলো নেওয়া হয়নি। বাবা বিশেষ ভালো নেই মাসিমা। তোমরা তো সেই বাসাতেই আছো তো? তোমার বাবা সেই থিয়েটারেই আছেন তো? আপনি কিছুই জানেন না বলেই বুঝলাম অবাক হওয়ার মানে নেই। ওর কিছুই জানবার কথা নয়। না মানে আমরা তো বুঝলাম লীলামাসি যে অনেক আগেই এই বাড়িটা ছেড়েছেন সেটা বলতে চেয়েছেন, কিন্তু সোজাসুজি নয়, কারণ তার কাছে প্রসঙ্গটা অস্বস্তিকর। তখন সব বললাম তাকে, বাবার ভীষণ অসুখ, অক্ষম হয়ে যাওয়া, এই সব। কেবল মা বললাম না, বলতে পারলাম না, যেখানে তখন আছি,
যেখানে তখন আছি সেই বাগানওয়ালা বাড়িটার কথা। বলতে পারলাম না যে আমরা আশ্রিত। লীলামাসি সব শুনলেন, মন দিয়ে শুনলেন, অথবা মনের মধ্যেই মগ্ন হয়ে গেলেন। আমার কথা ফুরোতে বললেন কতকটা খাপছাড়া ভাবে, তোমার বাবার পালাটালা মানে নাটক লিখছেন নাকি আর? ওর স্বরে সামান্য ঠাট্টার ছোঁয়া ছিল কি না সেটা আবিষ্কার করব বলে আমি ভালো করে তাকিয়ে রইলাম। ছিল না। তখন বললাম, মাসিমা, বাবাকে ইদানিং তো দেখেননি আপনি? উনি একেবারে আলাদা মানুষ। বোধ হয় ছেড়ে দিয়েছেন সব। বোধ হয় কিছুই আর লিখবেন না। ছেড়ে দিলেন? মনে হল লীলামাসি একটু নড়ে চড়ে বসলেন, একটু যেন উৎসুক হলেন। ছেড়ে দিলেন সব, তো ধরে রাখলেন কি? আমি জানি কি, কিচ্ছু না। ততক্ষণে ওর মুখে খানিকটা হাসি দেখা দিল, খানিকটা হালকা হলেন। কিচ্ছু না। একটা সময়ের পরে লোকে শুধু যে যার চেয়ারের হাতল শক্ত করে ধরে রাখতে পারে, আর কখনো কখনো পারে পাশের বালিশটা চেপে ধরতে, আর কিছু ধরে রাখতে পারে না। এই কঠিন কথাটা বলার পরেও বসেছিলেন লীলামাসি। অল্প অল্প হাসছিলেন। ওই হাসি আমি চিনি, পরাস্তের হাসি, প্রহৃতের। কিন্তু সে হাসি দিব্য আমি চিনি, বাবার মুখে দেখেছি। লীলামাসি চেয়ারটাকে আরেকটু কাছে টেনে আনলেন। সেই হাসির সঙ্গে একটা লজ্জা চটকানো হয়ে মুখে অপূর্ব এক আচার তৈরি হয়ে গেছে। সেই আচারে ওর ঠোঁট মাখামাখি আমি দেখতে পাচ্ছি। লীলামাসি গলা নামিয়ে বলছেন, তোমার বাবাকে একটা কথা বলবো, বলবে তো? উনি যেন সামলে নেন। আমি ইচ্ছে করেই ওকে সেদিন নাট্যকার করে দিতে পারতাম। উনি হয়তো এই ধারণাটা নিয়ে বসে আছেন। ওর অভিমানও থাকতে পারে। ওর পালা আমি যেদিন পছন্দ করিনি ঠিক, কিন্তু বলো, তুমি তো দেখে গেলে, তুমি বলো। আমার ইচ্ছে কি ওর ইচ্ছে কিছু যায় আসে না। আমাদের সকলের ইচ্ছের ওপরে আরও একজনের ইচ্ছে আছে। তিনি আমাদের দুজনকেই খারিজ করে দিয়েছেন। খারিজ, নাকচ, বাতিল। আমারও আর অভিনয় করা হয়নি। মেয়ের হাত তোলা খেয়ে বেঁচে আছি। বলো, তুমি তো দেখে গেলে। উনি উনি যেন কোনো মনে দুঃখ না রাখেন। একটু থেমে লীলামাসি আবার বললেন, বাবার তো কোনো দুঃখ নেই মাসিমা। কি ভেবে বিমূঢ়ের মতো বললাম। মাসি এক দৃষ্টে চেয়ে কথাটা শুনলেন। দুঃখ নেই বলেই তিনি আমাকে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলেন, তোমার বুক পকেটে কি? চমকে উঠে তাড়াতাড়ি বুক পকেটে হাত দিলাম। জড়সড়ো হয়ে বললাম, কই, তেমন কিছু তো। মুখের কথা কেড়ে নিয়ে উনি বললেন, নেই। এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার জামার ভেতর পকেটে কি আছে তা তো বলতে পারবো না। একটু থেমে মেঝের ওপর টুকরো কাগজ উড়ে যাওয়ার স্বরে লীলামাসি বললেন, কার যে কোথায় কি লুকোনো থাকে তুমি জানো না? ভিতরের প্যাসেজে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। লীলামাসির মুখের ভাব বদলে গেল অকস্মাৎ, গলার স্বরও। বললেন, তুমি আজ কি করে এখানে এসেছো জানি না, হয়তো বুলাই ধরে এনেছে তোমাকে, কিন্তু তুমি আর এসো না। বুলা বুলা অন্য ধরনের মেয়ে, নিজের মেয়ে। তবু বলছি, তুমি কী রকম পরিবারের ছেলে তা জানি তো। তুমি পারবে না। ট্যাক্সি হয়ে গেছে। এই একটি বাক্য যেন রেকর্ড হয়ে গেছে। সেটাকেই আর একবার বাজালাম মনে মনে। লীলামাসির মুখের দিকে চাওয়ার মতো ভরসা ছিল না। তিনি চেয়ারটাকে ফের নিয়ে গেছেন একটু দূরে টেনে। একখণ্ড মেঘ, একটুখানি বৃষ্টি ঝরিয়েই গেছে। ঘরে স্নিগ্ধ সূক্ষ্ম একটু সৌরভ ছড়াচ্ছিল। কোথাও জলদভিন্ন সতেজ সবুজ শৈবালের যে সৌরভ থাকে, সদ্য স্নানে মানুষের যে গন্ধ পায় তাই ছড়াচ্ছিল। ঘাড় ফেরায়নি, তবু টের পেয়েছি বুলা এসেছে। দুটি অঙ্কের মাঝখানে যে সে আমলে কনসার্ট বাজানোর চমৎকার একটা নিয়ম ছিল। বাঁশি বেহারা প্রভৃতির সহযোগে মন মাতানো এক বাদ্যবৃন্দ। শেষ হলো যে দৃশ্য রেশ ধরে রাখত সে, পরবর্তী উত্তোলন উন্মোচনের জন্যে উৎসুক করে রাখত। তোমাকে নিবেদিত সেই পত্রে কতকটা অর্ধচেতনভাবে আমিও এই পদ্ধতি গ্রহণ করেছি নাকি? এক একটা ঘটনার অবতারণা করি। ছত্রের পর ছত্রে আঁকা হয়ে যায় এক একটা চরিত্র। তারপর তারপর কি, যেই একটু বিরতি, অমনি ফাঁকটুকু নিজের কিছু
ভাবনার করতরি। যেমন এক্ষুনি বুলা ঘরে এসেছে, থাক, না হয় অপেক্ষাই করলো কিছুক্ষণ। তাকে দাঁড় করিয়ে বরং একটু ভেবে দেখি লীলামসির ছবিটা কত যত্ন করে আঁকলাম, কেন এতক্ষণ? তার কারণ মা, আমি ফিরে ফিরে সেই লেখাটায় যেটা মূল সুর, তাকে ফিরে পেতে চাইছি। মূল সুরটা কি? জগতের কাছে একটা ফরিয়াদ, একটা জবানবন্দি। যারা ভুল বুঝেছে আমাকে, অন্যায় করেছে আমার প্রতি, অবরণ্যে অকিঞ্চিৎকর মনে হয়েছে তাদের, তাদের ধিক্কার দেব, অভিযুক্ত করে যাব। অথচ কি আদর্শ! লিখতে লিখতে অনুভবে হঠাৎ এই কথা এলো যে, যারা যতই ভুল বুঝে থাকুক আমাকে, আমিও তো ভুল বুঝে থাকতে পারি অনেককে। আমার বোঝাটাই ভুল হয়ে গিয়ে থাকতে পারে। তবে উপলব্ধিটা লেখার ধাঁচটাই বদলে দিল। জেনে গেলাম কি না, সে বিশেষ বোঝাপড়া বলে কিছুই নেই। বোঝাপড়ার কোনো অর্থ নেই বৃহৎকালের পরিধিতে, মহৎ পরিবেশের বিশাল ছায়াতে। নালিশ টালিশের ব্যাপারগুলোই সঙ্গতিহীন, অসঙ্গত। ফলে অভিযোগ স্থানান্তরিত হয়ে গেল ক্ষমায়, ক্ষমা করায় আর চাওয়ায়। আর যেহেতু মা এই পর্ব আগাগোড়া অধিকার করে নিলে, তুমি আচ্ছন্ন করে রইলে, তাই সব নিবেদন হয়ে গেল তর্পণ। সেই তর্পণও তো আমাকে চকিত করে দিল। আমার পক্ষে যা সত্য, তা তো সত্য হতে পারে তোমার পক্ষেও। মা, তুমিও তো যতদিন বেঁচেছ অনেক জ্বালা পেয়েছ, অনেক অশেষ যন্ত্রণা, অবিচার আর অবহেলা, দৈবী আর মানুষের স্বভাবের ক্রমাগত পালাপল বদল লোক প্রত্যক্ষ করেছে তোমার মধ্যে। এই ক্ষণে উদাস, এই তপ্ত দীর্ঘশ্বাস। পরিচিত আর স্বজনের একজন ভুল বুঝেছে তোমাকে। কিন্তু কিন্তু মা, সহসা মনে হলো তুমিও যদি ভুল বুঝে থাকো তাদের কাউকে, যদি তাদের সম্পর্কে ক্ষোভ, অক্ষমা, ঘৃণা নিয়েই তোমার মৃত্যু হয়ে থাকে, তবে তো চলে গিয়েও মুক্তি পাবে না তুমি। ইহজাগতিক কষ্ট ওই লোকেও তোমাকে অনুসরণ করবে। ওই তর্পণটাই মিথ্যে হয়ে যাবে। তাই তো মা, প্রথমে যদিও ভেবেছিলাম খালি আমার এই কথাই বলবো, আমার পাপ, আমার অন্যায় সব কিছু স্বীকারোক্তির প্রক্ষালনে তোমার কাছে সাফ হয়ে যাব। তবু ক্রমে ক্রমে মনে হলো ডেকে আনি আর সবাইকে, বাবা, সুধীর মামা, ভামতী, এমনকি লীলামাসি। এপিঠ ওপিঠ করে দেখাচ্ছি প্রত্যেককে, দেখো, দেখো, তোমারই মতো ভালো মন্দ মিশিয়ে সকলে। কেউ সাপ না, কেউ হতে পারে না, কিন্তু সকলের ভিতরে এক একটি করে বেদনার বিশ্ব আছে। অন্ধকার গুহায় যাদের বাস, তারাও কখনো না কখনো বাইরে বেরিয়ে আসে পা টিপে টিপে, জীবনের অন্তত একবার দুবার চূড়ায় চড়ে। তাদের পেশ করছি, তাদের স্বার্থে, আমার স্বার্থে, তোমার স্বার্থে। কেন বলছি তোমার স্বার্থে? তা না হলে তুমিও বিরাটের মতো যদিও স্থিত, তবুও ক্ষুদ্রতায় আবদ্ধ থাকবে। প্রেতের অতৃপ্তি থাকে যাকে বলে। মা, সেই জ্বালা থেকে তোমার মুক্তি দিতে চাইছি, নেমে দিতে চাইছি একটি চিতা, যে চিতা মরণের পরেও জ্বলে। সেই তর্পণ, সেই কৃত্য, সেই জন্যে। তুমি তো এত দেরিতে এলে বুলা, তুমি এত দেরিতে এলে বুলা। দেরি কোথায়? বারে, বলেই তো গেলাম গাটা ধোবো, বলিনি? কিন্তু বুলা, এতক্ষণ বলিনি তোমাকে, আমাকে বারবার বুলা বুলা করো না তো। আমি বিচিত্রা, তোমার নতুন নাম বুলা, কিন্তু ফেমাস নাম। জানো তো, জানো না, শোনি? ট্যাক্সিটার নাম বুঝি বিচিত্রা? মনে করো না লীলামাসি তখনও ওখানে বসেছিলেন, কিংবা ওর সাক্ষাতেই ঠাড়ে ঠোরে আমাদের এই সংলাপ চলছিল। তিনি কখন উঠে গিয়েছিলেন, হয়তো বুড়া ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই। বাহ, এই তো বেশ কথা ফুটেছে দেখছি, বুলা তারিফ করে বলল। না, ঠাট্টা স্পষ্ট বোধগম্য হলো না, তবে সে আমার গাল টিপে দিল। তোমাকে এভাবে দেখব ভাবিনি বুলা। ভ্রুভঙ্গি করল সে। কোন ভাবে? কথাটা এড়িয়ে গিয়ে বললাম, ভালো লাগছে এই জীবন? বয়স এখনো কম তোর, তাই এভাবে ভাবছিস। কেন? কষ্ট দেওয়ার, কষ্টের, অনেক কষ্টে। আমি বললাম, কষ্টের কথা থাক। সে বলল, কষ্ট দেওয়ার কথা কি বলছিলি? আমি কথাটা ঘুরিয়ে বললাম, বলছিলাম
এই জীবন ভালো লাগছে? তৎক্ষণাৎ সেও একই কথা ঘুরিয়ে দিয়ে বলল, বয়স অল্প তোর, নইলে জানতিস ভালো কিছুই নিজে থেকে লাগে না, ভালো লাগাতে হয়, নইলে বড়জোর সব চলে যায় সয়ে যায় এই পর্যন্ত। তোমার মাকে দেখলাম বুলা, লীলা মাসি অনেক বদলে গেছেন কিন্তু। বুলা মুচকি হাসল, ওর চোখ দুটো নাচছিল। বলল, আর আমি? বদলে যায় তো সবাই বুলা, কিন্তু কেউ কি আর যা ছিল তাই থাকে নাকি? তবে আমি ঠিক বুঝতে পারছি না, সব কেমন গোলমাল লাগছে। তার মানে ইতিহাস শুনতে চাস? এই কবছর যখন আমাদের দেখা হয়নি, সেটা হলো তোর পড়ার বিষয়। আমি বলে যাব আর তুই মুখস্থ করে নিবি, বেশ তো? বলে বুলা চেয়ারটাতে পা তুলে আসন করে বসার মতো করে বলল, কেমন লাগছে দেখতে? ব্রত কথা শোনাবো বলে ঠিক করেছি, ঠিক যেন সেই পোজ না রে? এবার একটু গম্ভীর হলো সে, চাহনিতে তার কথার ধরনে সম্বৃত। আগের সেই ক্ষমতা আগেও দেখেছি ওর মধ্যে। নিজেকে জালের মতো জড়িয়ে নিয়ে অদৃশ্য হাতে হঠাৎ গুটিয়ে নিত। বলার যেমন কিছুই নেই, তেমন কিছুই নেই, জানলি? ভেসে তো গিয়েছিলাম আমরা দুজনে, মা আর আমি। আবার ঘাটে এসে লেগেছি। হ্যাঁ, খুঁজে পেয়েছিলাম আমার মাকে, বেশি দেরি হয়নি। খুব উঠে পড়ে লাগলে যতদিন লাগে আর। মা হাবুডুবু খাচ্ছিল, সাঁতার জানে না তো, কি আর করবে, আমি ওকে টেনে নিয়ে এলাম ঘাটে। বুঝতে পারছিস? আমার কথায় আমার দিকে তাকিয়ে বুলা একটুক্ষণ অপেক্ষা করলো। তেমন একটু মজা দিয়ে বলছি, না বলে ভালো লাগছে না তোর? রস টস পেলে মজে যেতিস। কিন্তু এটা তো লড়াইয়ের গল্প আমাদের, লড়াইয়ের রস টস কোথায়? মেয়েদের লড়াইকে তোরা অবশ্যই লড়াই টড়াই বলতে চাস না। জীবন সংগ্রাম এর মতো ভারী ভারী বাছাই করা শব্দ শুধু ছেলেদের জন্য রেখেছিস। আমাদেরটা খালি বিকিকিনের হাট বলতে চাস? নাকে দিয়ে শুকে শুকে আঁশটে গন্ধ পাস? সব জানি। ছোট্ট একটি শ্বাস চেপে বুলা বলল, সব জানি। সেই কণ্ঠস্বর মা, কি বলবো তোমাকে, যেন মৈত্রীর মতো, যেন সে কোন ঋষিপত্নী না, যার গল্প বাবা একবার শুনিয়েছিলেন আমাদের। অবিকল তাকেই শুনতে পাচ্ছি, একটা হালকা চটুল মেয়ের স্বরে। কোন মেয়ে? যে বলছে সে নাকি ট্যাক্সি হয়ে গিয়েছে। এমন সব অসম্ভব ঘটনাও দেখা যায় সংসারে। মাকে ঘাটে টেনে এনেছি, বুলা বলছিল মেঝের সানের দিকে দৃষ্টি ন্যস্ত করে, আমার মা আর কোনোদিন জলে নামবে না। সে থামল, তারপরে হঠাৎ বেগে আবেগে বলে উঠল, আর আমিও ঘাটে এসেছি বটে, কিন্তু পাড়ে উঠতে পারছি না। একেবারে খাড়া পাড় যে ধসে গেছে এখানে ওখানে, আগাছাতেও ভরা। তোর কি তোর কি কখনো এমন হয়নি? কখনো মানে, জল ছেড়ে ডাঙা পেয়েছিস, কিন্তু কাদা, চারধারে নোংরা, ওপরে ওঠার রাস্তাটা খুঁজে পাচ্ছিস না। তুমি হেঁয়ালির ভাষায় বলছো বুলা, আমি এভাবে ভেবে দেখিনি। শান্ত স্বরে বুলা বলল, অন্তত আমি তো পাচ্ছি না। জলের ধার দিয়ে হেঁটে হয়রান হয়ে যাচ্ছি। জলেও ছিল শ্যাওলা, সেই গন্ধ আমার গায়ে এসে লাগছে। বলেই সে বলল কি, করল কি, কাঁচের বাসন আছাড় দিয়ে ভাঙার ভঙ্গিতে দু হাত তুলে খিলখিল করে হেসে উঠল। হাত পাকা দিয়ে হাওয়া করার তালে তালে বলল, ঠকে গেছিস তুই, একদম বোকা বানিয়ে দিয়েছে তোকে। প্লেতে যেমন পাঠ থাকে তারই একটা পুরো স্পিচ আগাগোড়া উগরে দিল। তুই ভুল ধরতেই পারলি না। দূর, ওর কথাটা একটাও আমার নয়, বইয়ে আছে, বলে দিয়েছি। বই মানে হলো নাটক রে, নাটক। সম্বিত ফিরে আসছিল আমার, মনে পড়ে গেল ওখানে গিয়েছি কি কি কারণে। বুলাকে রাজি করাতেই হবে। নিজে যে এত দুঃখী, সে আর একজনের দুঃখ বুঝবে না। বললাম, তুমি আমাদের পাড়ার ওই ক্লাবের পাঠটা ছেড়ে দাও বুলা। এত চটপটে চতুর সে আমার কথাটা ঠিক ধরতে পারল না। অবাক হয়ে বলল, মানে? মানে কি আবার? ওই পাঠটা না করলে কি চলছে না তোমার? বুলা ততক্ষণে সামলে নিয়েছে, তার সপ্রতিভ ভাবটা ফিরে পেয়েছে। পায়ের আঙুল ছানে খসতে খসতে বলল, চলবে না কেন? ওরকম পার্ট ওরকম কত পার্টি তো আমার পা দিয়ে ঠেলে ফেলি এইভাবে। কিভাবে সেটাও সে তার পায়েরই একটা ভঙ্গি করে বুঝিয়ে দিল, কোনো শাহজাদির মতো। কিন্তু তুই ছাড়তে বলছিস কেন? আছে, কারণ আছে। বুলা বুদ্ধিমতী,
বলল, বুঝেছি তুই কারো হয়ে ফড়িগিরি করছিস। কে রে, বল না, তোর কেউ আছে? জুটিয়ে ফেলেছিস কাউকে? উলা উঠে এসে আমার কাঁধে কাঁধ ঘেঁষে বসলো। এক হাতে লম্বা নখ লম্বা লম্বা নখ রেখেছিল সে। আলতোভাবে আমার ঘাড়ে তাই ফুটিয়ে দিচ্ছিল। ব্যথা নয়, আমার লাগছিল সুড়সুড়ি, হাসি পাচ্ছিল। মনের খুশি থেকে যে হাসি ফুটে বেরোয় সে হাসি নয়, সে হলো যকৃৎ কিংবা তলপেটে কোথাও বেশি সংকোচনে যা তৈরি হয় সেই হাসি। আর ওই হাঁচি লিখতে খুব হাস্যকর লাগছে, তবে আমার হাঁচিও পাচ্ছিল। তার কারণ ওই গন্ধ। বুলার শরীরটা একটা সৌরভ হয়ে যাচ্ছিল। এক একটা পানীয় যেমন স্নিগ্ধ শীতল, আর একটা উগ্র তপ্ত। বিভিন্ন সান্নিধ্য তেমনি বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। এইসব অভিজ্ঞতায় প্রথম দিককার পাঠের কথা বাদ দিলে জবানবন্দি সম্পূর্ণ হয় না। তাই লিখলাম, প্রকৃতি নামা প্রধানা এক শিক্ষিকা আমাদের ভিতরেই নিহিত থাকে। বুলা বলছিল, কে, বল না, তাকেই বুঝি পাঠটা দিবি তুই? তাই ধরতে এসেছিস আমাকে? তোর সাহস তো কম না, একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে তুই। কথা গড়াতে গড়াতে নাগালের বাইরে চলে যায় দেখে তাড়াতাড়ি বললাম, বোলা, সে মেয়ে নয়। বাঁশি যে মেয়ে নয় সেটা জোর গলায় বলতে একটু আটকাচ্ছিল বই কি। হয়তোবা সেই দ্বিধা, সেই একটু ঠোঁট কাঁপা থেকেই বুলা ধরে ফেললো শহর সে। বলে উঠল, বুঝেছি, সেই ন্যাকা ন্যাকা ছেলেটা। আরে ও তো মেয়েই। যতটা গভীর হতে পারি ততটাই হতে চেষ্টা করে বললাম, বুড়া, ও বড় আঘাত পাবে বুড়া। আর কিছু নেই তোর নিয়ে ভুলে থাকে, এটুকু কেড়ে নিও না। সোজা হয়ে বসলো বুড়া, যেন ছিলা ছিঁড়ে টান টান হয়ে গেল ধনুকের পিঠ। খুব দ্রুত কথা বলতে শুরু করেছিল সে এবারে। খানিক আগে সেই আয়েসি ভাবটা আদৌ ছিল না। ওর কিছু নেই বুঝি? আর আমার আমার বুঝি সব আছে? কি আছে আমার? কি কি বল, বলতেই হবে আমাকে। আমার মধ্যে কি দেখেছিস? ছেড়ে দেবো, ছেড়ে দেবো, তাই না? বেশ দিলাম, কিন্তু ছেড়ে দিলে তোর আমাকে কি দিবি? কিছু দিবি তো, না বিনে পয়সা বন্দোবস্ত করতে এসেছিস? সে হাঁপাচ্ছিল না হাসছিল বোঝা যাচ্ছিল না, হয়তো দুটোই। কখনো কখনো বিকারের পরে আমাদের মধ্যে অনেক বিপরীত মিশে গিয়ে থাকে। বলাও যাচ্ছিল, কি দিবি আমাকে, কি কি? শুনতে লাগছিল উৎকট খি 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 হাসির মতো। আমি বললাম, মানে তোতলামি সূত্রে যতটা বলা যায় ওইভাবেই বলতে চেষ্টা করলাম, তুমি যদি দয়া করো বুলা, তবে ও মানে বাঁশি তোমাকে ক্ষতিপূরণ দিতে পারে। ওর ওর অনেক টাকা। টাকা শব্দটা শুনেই জোরে জোরে হাসতে শুরু করেছিল বুলা। হাওয়ার দোলে সুপুরি গাছ যেমন টলে টলে হাসে। পরে চোখের কোণ ছুচলো করে সে বলল, অনেক টাকা বুঝি? অনেক? কত টাকা, কত? কে রে ছেলেটা? কি নাম বললি? বাঁশি? তোর কে হয় রে? বললাম, আত্মীয়। আমরা আসলে আশ্রিত। বললাম না, বলতে পারলাম না। বোকার মতো আবার বললাম, ওদের অনেক টাকা। টাকা টাকা, খালি টাকা শোনাচ্ছিস তুই কাকে? বলা হঠাৎ যেন খেপে গেল, হাতও তুললো। সে কি আমায় মানবে বলে? ওই না, না তো। হাত তো তার সুর দুই হাত আর সুর দুই নামিয়ে দিল সঙ্গে সঙ্গে। তুই তবে টাউট দুধ হয়ে এসেছিস, যা। তবে আর তোকে মারবো না। দুধ তো অবদ্ধ। তুই যার দুধ তাকেই বরং পাঠিয়ে দিস একদিন। বোঝাপড়া করতে হয় তো করবো তার সঙ্গেই। বোঝাপড়া মানে যা বলছিলি তুই, টাকা টাকা করবি। হাতের বুড়ো আঙুলে তর্জনী ঠেকিয়ে বুলা পরপর অনেকগুলো অদৃশ্য রূপোর টাকা নিঃশব্দে বাজিয়ে দিল। নিয়তিকে কেউ মাকড়সা ছাড়া আর কিছু ভাবতে পেরেছে কিনা জানি না। অনেক খুঁজেও না, কিন্তু মা ওর চেয়ে ভালো একটা উপমা বের করতে পারেনি। সে আছে নিশ্চিত, নিপুণ, জাল ছড়াচ্ছে, মন আর দৃষ্টি স্থির করে কেন্দ্রবিন্দুতে বসে লক্ষ্য করছে বদ্ধ কীট। আমরা বন্দী সেই জালে সূক্ষ্ম অপ্রত্যক্ষ চক্রান্তের অন্ত পাবো কী করে? আমাকে নিয়েও অন্তরালে কিছু চলছিল, টের পাচ্ছিলাম। তার আগে বাঁচির একটা কথায় ফিরে আসি। দেবে দেবে, পাঠ ফিরিয়ে দেবে, সত্যি বলেছে। তার মুখটা সকালবেলাকার ফুলতলা হয়ে গেছিল। যদি দেয়, ওকে রাজি করাতে পারো, তবে দেব, দেব, সব দেব আমি। মাসি ব্যাকুল গলায় বলছিল। বলার সঙ্গে সঙ্গে অবশ্য ছায়া পড়ল ওই ফুলতলাতে। কিন্তু কী দেব, কী দিতে পারি আমি? দেবার মতো আমার কি আছে? তবু সে দিয়েছিল, দিতে পেরেছিল। আমার একটি নিয়তিকে
এনে দিয়েছিল আমার কাছে। আমি তাকে দিয়েছিলাম তার নিয়তি। আমাদের দুজনের মধ্যে একটা বিনিময় ঘটে গিয়েছিল। তাকে প্রথম যখন দেখে চিনতে পারিনি, কিংবা ভুল দেখেছিলাম। আমাদের জীবনে অনেক প্রবল সংবাদ প্রথমে ভ্রান্তির রূপ নিয়ে আসে। ভুল করাটা আর সহজ হয়ে গিয়েছিল, যেহেতু যেদিনের কথা লিখছি সেদিন ঘুম থেকে উঠে মাসিকে দেখতে পাইনি। তারই ফলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, অবাক হয়ে গিয়েছিলাম। এও মনে পড়েছে, খুব সুন্দর একটি অনুভবে মনটা ভরে গিয়েছিল। তার ভরে যাওয়ার কথা কিনা তার মন তাকে আজও সযত্নে তুলে রেখেছে। আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল।